আমি তীর্থেন্দু কুণ্ডু, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের বাংলা বিষয়ের শিক্ষক। তোমাদের সামনে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের দ্বিতীয় পর্বের যে বিষয় শব্দ গঠন, উপসর্গ, ধাতু ও প্রত্যয়, এই বিষয় নিয়ে এর আগে একটা ক্লাস করেছি। সেই ক্লাসে উপসর্গ এবং ধাতু দিয়ে কীভাবে শব্দ গঠন করা হয় তা তোমাদেরকে দেখিয়েছি। উপসর্গ এবং ধাতু দিয়ে কীভাবে শব্দ গঠন করা যায় সেটা তোমাদেরকে দেখিয়েছি। আজকে আলোচ্য বিষয় প্রত্যয় দিয়ে কিভাবে শব্দ গঠন, অর্থাৎ নতুন নতুন অর্থযুক্ত শব্দ কিভাবে প্রত্যয় দিয়ে তৈরি করা যায় সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরব। একটু মনোযোগ দিয়ে শোনো। প্রত্যয়, প্রত্যয় জিনিসটা কি? প্রত্যয় বলতে আমরা কি বুঝি? প্রত্যয় শব্দের অর্থ মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। প্রত্যয় শব্দের অর্থ বিশ্বাস। প্রত্যয় বলতে বোঝায় বা প্রত্যয় শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, এটা পরীক্ষায় আসে এমসিকিউতে। প্রত্যয় বলতে আমরা কি বুঝি? প্রত্যয় হচ্ছে কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দ বা ধাতুর পরে বসে নতুন নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে। তাহলে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলবো প্রত্যয়। আবার বলছি, প্রত্যয় হচ্ছে কতগুলি বর্ণ বা বর্ণ সমষ্টি যা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন অর্থযুক্ত শব্দ গঠন করে। সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে আমরা বলি প্রত্যয়। প্রত্যয়ের সঙ্গে একটা কথা দেখবা জুড়ে থাকবে, প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন করো। প্রকৃতিটা কি তাহলে? প্রকৃতি বলতে আমরা বুঝি ধাতু বা শব্দের মূল অংশের সঙ্গে প্রত্যয় যোগ হয়, সেই মূল অংশটিকে বলা হয় প্রকৃতি। ধাতু বা শব্দের যে মূল অংশটির সঙ্গে প্রত্যয় যোগ হয়, যেমন ধরো একটা কাঁধ যোগ না, আমরা পেলাম কান্না। এই যে শব্দটি আমরা পেলাম, এই শব্দটি কাঁধ মূল অংশ, অর্থাৎ ধাতু বলছি আমরা এটা। এই মূল ধাতুকে বলা হচ্ছে প্রকৃতি। আর তার সঙ্গে যেটা বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করছি এটার নাম প্রত্যয়, এটার নাম প্রকৃতি, আর এটার নাম প্রত্যয়, আর এটার নাম প্রত্যয়জাত শব্দ। কৃত প্রত্যয় হলে কৃত প্রত্যয়জাত শব্দ, তদ্ধিত প্রত্যয় হলে তদ্ধিত প্রত্যয়জাত শব্দ। তাহলে প্রকৃতি বলতে আমরা বুঝছি ধাতু বা শব্দের যে মূল অংশের সঙ্গে প্রত্যয় যোগ হয় সেই মূল অংশটিকে বলে প্রকৃতি। আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে তাকে বলছি প্রত্যয়। প্রত্যয় দু প্রকার, এটাই তোমাদের বইয়ে আছে। বাকি আরো কয়েকটা প্রত্যয় আছে, সেগুলোর নাম আমি পরে বলবো তোমাদের। কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, এই দুই প্রকার প্রত্যয়। স্বভাবতই দেখো সংজ্ঞাতে বলেছি ধাতু এবং শব্দের পরে, অর্থাৎ ধাতু যোগ প্রত্যয় সমান সমান কৃত প্রত্যয়, আর শব্দ যোগ প্রত্যয় সমান সমান তদ্ধিত প্রত্যয়। এখান থেকে আমরা সংজ্ঞা তৈরি করে ফেলতে পারবো কৃত প্রত্যয় কাকে বলে। একই সংজ্ঞা, কমন শব্দ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে তাকে বলে কৃত প্রত্যয়। যেমন গম ধাতু যোগ কয়ে তয়ে প্রত্যয় তৈরি করলো গত। আর যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে তাকে বলে তদ্ধিত প্রত্যয়। যেমন ধরো মনু যোগ স্ন, লক্ষ্য করে দেখো স্ন একটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। মনু যোগ স্ন সমান সমান মানব, তাহলে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়।
এইটুকু আমাদেরকে যদি মনে রাখতে পারি তাহলেই বোঝা যাচ্ছে, দেখো ধাতু যোগ প্রত্যয় সমান সমান কৃৎ প্রত্যয়, শব্দ যোগ প্রত্যয় সমান সমান তদ্ধিত প্রত্যয়। অর্থাৎ ধাতুর সঙ্গে যখন বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হচ্ছে, পরীক্ষাতে এই দুটোর মধ্যে পার্থক্য আসে, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের পার্থক্য আসে পরীক্ষায়। মনে রাখতে হবে পার্থক্যটা কি। পার্থক্যটা লক্ষ্য করে দেখো, ধাতু যোগ প্রত্যয় সমান কৃৎ প্রত্যয়, শব্দ যোগ প্রত্যয় সমান তদ্ধিত প্রত্যয়। এটা যেমন আমরা সংজ্ঞাতে একটা বললাম। দ্বিতীয় একটা পার্থক্য মনে রাখতে হবে, কৃৎ প্রত্যয় শব্দ প্লাস প্রত্যয়, আর এরপরে কোনো প্রত্যয় যোগ হয় না। কৃৎ প্রত্যয়ে একাধিক প্রত্যয় একসঙ্গে যুক্ত হয় না। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু একাধিক প্রত্যয় যুক্ত হতে পারে। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি আমি, লোক যোগ স্নিক প্রত্যয় করলে স্নিক একটা তদ্ধিত প্রত্যয়, লোক একটা শব্দ যোগ স্নিক প্রত্যয় যোগ করলে হয় লৌকিক। যোগ তয়াকার, এই তয়াকার আরেকটি তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। আমরা পেলাম লৌকিকতা। লক্ষ্য করে দেখো, একাধিক তদ্ধিত প্রত্যয় যুক্ত হতে পারে। কৃৎ প্রত্যয়ের ক্ষেত্রে কিন্তু একটি শব্দে দুটো কৃৎ প্রত্যয় বা একাধিক কৃৎ প্রত্যয় যুক্ত হবে না। এই দুটোই হচ্ছে পার্থক্য কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। নেক্সট প্রত্যয় নিয়ে আমাদের যেটা আলোচ্য বিষয়, প্রত্যেকটা প্রত্যয় অর্থাৎ কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দুটো প্রত্যয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে দুটো করে রূপ, একটা সংস্কৃত রূপ একটা বাংলা রূপ। অর্থাৎ প্রত্যেকটি প্রত্যয়ের একটা সংস্কৃত রূপ আছে, একটা বাংলা রূপ আছে। আমি শুরুতেই বলেছিলাম, এর আগের ক্লাসেই বলেছিলাম যে আমাদের বাংলা ব্যাকরণ তৈরি হয়েছে সংস্কৃত ব্যাকরণের আদর্শে এবং ইংরেজি গ্রামারের আদর্শে। আমাদের বাংলার ব্যাকরণের যাবতীয় উৎপত্তি বা প্রকৃতি বা যাবতীয় গঠন অনুসৃত হয়েছে সংস্কৃত গ্রামার বা সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী। স্বভাবতই সংস্কৃত ভাষার যে প্রত্যয়, সেই প্রত্যয়গুলো বাংলা ভাষায় অনুসৃত হয়েছে এবং সেই প্রত্যয়গুলো দিয়ে প্রচুর পরিমাণ শব্দ তৈরি হয়েছে। সেই শব্দগুলো আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে শ্রীবৃদ্ধি ঘটিয়েছে বাংলা শব্দ হিসেবে। একই রকম ভাবে সংস্কৃত যে কৃৎ প্রত্যয়গুলো আমরা দেখছি, তার একটা লিস্ট তোমাদের সামনে করে দিয়েছি, তোমাদের বইয়ে যেমন আছে তব্য, অনিয়, নখ, কপ, নখ, সানচ, কয়তয়, কয়তয় হস্যি দন্তান্ন ৩। প্রত্যেকটা সংস্কৃত প্রত্যয়ই মোটামুটি তার বাংলা একটা রূপ বা বাংলা একটা গঠন আছে। কৃৎ প্রত্যয় কার সঙ্গে বসে বলেছিলাম? অবশ্যই ধাতুর সঙ্গে বসে। লক্ষ্য করে দেখো, গম একটা ধাতু। এই গমের সঙ্গে আমি প্রথম তব্য যোগ করব। তব্য একটা কৃৎ প্রত্যয়, গম ধাতু, তব্য সংস্কৃত কৃৎ প্রত্যয়, তৈরি হয়ে গেল গন্তব্য একটা পদ। একই গম ধাতু, তার সঙ্গে আমি বসাবো মূর্ধন্য খণ্ডের নথ, মূর্ধন্য খণ্ডের নথ, যার বাংলা অর্থ লক্ষ্য করে দেখো অন্তুস্থ জ। বাংলা অর্থ অন্তুস্থ জ। এই অন্তুস্থ জ অর্থাৎ জফলা হিসাবে ব্যবহার হয়, তৈরি হতে পারে গম্য। আবার দেখো, ধাতু গম যোগ কপ, আচ্ছা কপে হবে না, কি লাগবে, ওটা দরকার নেই। তাহলে একই গম ধাতু দিয়ে দেখো ত, কয়দয় প্রত্যয়, কয়দয় প্রত্যয় যার বাংলা অর্থ ত, অর্থাৎ এটা ত হিসাবে ব্যবহার হয়। এখানে এটাকে আমরা লিখতে পারবো বাংলায় যাবতীয় ত, ত দিয়ে শব্দ। গম ধাতু যোগ কয়দয় প্রত্যয়, এই কয়দয় প্রত্যয় দিয়ে তৈরি করলে হয় গত, গত হয়েছেন অর্থাৎ মারা গেছে। আবার দেখো, গম ধাতু কয়দয় হস্যি ৩ প্রত্যয়, যেটা বাংলা অর্থ তয় হস্যি, এটা তৈরি করলো গতি। এইভাবে তোমাদেরকে দেখো একই ধাতু দিয়ে শুধু আলাদা 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 প্রত্যয় দিয়ে
আলাদা 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 অর্থযুক্ত আমরা শব্দ পেয়ে যাচ্ছি। তোমাদের কৃত প্রত্যয়ের মধ্যে কি কি আছে? তব্য, তারপরে বললাম নথ, তারপরে বললাম কয়তায়ে অর্থাৎ ত, তিন। এই কথা আমি আপাতত বলেছি। আর যেটুকু বলিনি এখনো দেখো নথ, কপ, কপে হয় অন্তুস্থ জ, কপ প্রত্যয়টাতে ব্যবহার হয় বাংলায় অন্তুস্থ জ। এটা আর লিখছি না নতুন করে। যেমন ধরো ধৃ যোগ নথ করলে হয় ধার্য। সরি, এখানে নথ হবে না, আমি একটু ভুল বলেছি, এটা হবে কপ। কপ প্রত্যয় করলে হয় ধার্য। আবার একটু এখানে যেটা কফ অর্থাৎ ধৃ যোগ নথ, ধৃ যোগ নথ করলে হচ্ছে ধার্য। আর একই রকম ভাবে দেখো আমি গম যোগ নথ গম্যটা দেখিয়েছি জফালা দিয়ে, যেটা সেটা আমি দেখিয়েছি। কয়রিকার যোগ নথ, কয়রিকার যোগ কফ, কয়রিকার যোগ কফ সমান সমান হচ্ছে কৃত্য। যেটা বলবার বিষয়, এটাতে দেখো অন্তুস্থ জ তৈরি করছে, এটাতে অন্তুস্থ জ তৈরি করছে। একটাতে হচ্ছে জফালা আর একটাতে হচ্ছে অন্তুস্থ জ। এই হচ্ছে দুটো পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নেই। অনিয়, অনিয় দিয়ে হয় ক্রি যোগ অনিয় করণীয়। নখ, নখ দিয়ে একটা প্রত্যয় মনে রাখবে, নখের কিন্তু নখ, যেমন ধরো গই যোগ নখ, বাংলায় এটা ব্যবহার হয় অক, তৈরি করলো গায়ক। গই যোগ নখ প্রত্যয় বাংলায় ব্যবহার হয় অক হিসাবে, তৈরি হলো গায়ক। এবার দেখো তাহলে নায়ক কি হবে? নায়ক কি হবে? নায়ক কি হবে? একই রকম যে নখ প্রত্যয়, এখানে কি হবে? নই না, এখানে হবে নয় দীর্ঘী। কেন নয় দীর্ঘী হলো এখানে, কেন গয়কার হলো? মনে রাখতে হবে এটা একটা ধাতু, এটা একটা ধাতু, নই বলে কোনো ধাতু নেই। তাই এই গয়কার ধাতু দিয়ে গায়ক, নয় দীর্ঘী ধাতু দিয়ে নায়ক। দেখে মনে হবে একই, কিন্তু আলাদা আলাদা ধাতু বলে আলাদা আলাদা আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো বইয়ে অনেক বইয়ে অক লেখা আছে, নক লেখা নাই। আমি বলি এটা সংস্কৃত প্রত্যয় নক, নকটাই পড়বে। কারণ তুমি যদি গই যোগ অক বা নি যোগ অক লেখো, নায়কের সন্ধি বিচ্ছেদ করতে গেলে এটাই দাঁড়াবে নি যোগ অক। আবার নায়কের প্রত্যয় করলে হবে নি যোগ অক। তাহলে কোনটা সন্ধি কোনটা প্রত্যয় তোমরা বুঝবে কি করে? আসলে প্রত্যয়টা নক, আমরা উচ্চারণ করছি অক, বা বাংলায় ব্যবহার হচ্ছে অক, তাই আমরা অক না লিখে নক লেখাটাই শ্রেয়। কিন্তু বইগুলোতে হয়তো অকই আছে, কোনো আপত্তি নেই, শুধু সন্ধি আর প্রত্যয়ের পার্থক্যটা বোঝানোর জন্য। পাশাপাশি আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে ঈদ কাকে বলে? ঈদ বলে একটা অংশ আছে প্রত্যয়ের ক্ষেত্রে। ঈদ কি জিনিস? এটা 1 নম্বরের প্রশ্ন হয় অনেক সময়। ঈদ, ঈদ কাকে বলে? ঈদ হচ্ছে ঠিক এই জিনিসটাই। আমরা প্রত্যয়টা জানি নক, কিন্তু বাংলায় ওটা উচ্চারিত হচ্ছে অক হিসাবে। তাহলে কি লোপ পেল? লোপ পেল একটা মূর্ধন্য। তাহলে এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করলে পাই ন যোগ অ যোগ ক, এটা পাই। তাহলে দেখো এই অকটুকু পড়ে রইলো, তাহলে এইটা লোপ পেয়ে গেল। এই যে মূর্ধন্য লোপ পাচ্ছে, বাংলা ব্যাকরণের ভাষায় একে বলা হয় ঈদ। বাংলা ব্যাকরণের ভাষায় একে বলে ঈদ। অর্থাৎ প্রত্যয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হচ্ছে, সেই প্রত্যয়ের যে অংশটুকু লোপ পায়, সেই লোপ পাওয়া অংশটুকুকে বলা হয় ঈদ। এইভাবে তৈরি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এরপরে আছে সংস্কৃত বাংলা কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় খুবই সোজা, মনে রাখতে হবে যেগুলো আমরা আগের দিন পড়াতে গিয়ে বলেছি, আমাদের তদ্ভব অর্থাৎ প্রাকৃত যে ধাতু আছে, আমাদের যে দেশি ভাষার ধাতু আছে,
সেই প্রাকৃতজ বা তদ্ভব শব্দের ধাতু এবং দেশি শব্দের ধাতু, সেই ধাতুগুলো দিয়ে যে সকল বাংলা প্রত্যয়গুলো বসানো হচ্ছে সেইগুলো দিয়ে তৈরি হচ্ছে যে কৃত প্রত্যয়জাত শব্দ বা কৃদন্ত শব্দ, সেটাই হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। যেমন ধরো চল ধাতু, এটা একটা তদ্ভব অর্থাৎ প্রাকৃতজ বাংলা ধাতু, সেই ধাতুর সঙ্গে আমরা যোগ করছি অ, তৈরি করছে চল। হসন্ত ছিল, হসন্ত লোপ পেল। একই চল যোগ অন তৈরি করছে চলন। একই চল যোগ অন্ত, দেখো লেখা আছে চলন্ত, দেখো লেখা আছে। একই রকম ভাবে বাংলা এই প্রত্যয়গুলো একই রকম ভাবে একই বাংলা ধাতু অর্থাৎ দেশি ধাতু বা তদ্ভব ধাতুর সঙ্গে যেগুলো যুক্ত হচ্ছে সেই বাংলা প্রত্যয়গুলো তোমাদের বইয়ের মধ্যে পরপর করে দেওয়া আছে। প্রচুর সময় লাগবে, এগুলো আমি শুধু একটা উদাহরণ দেখাচ্ছি। চল যোগ আ চলা, বাঁচ যোগ আন বাঁচান, চুর যোগ ই চুরি। যেমন ধরো চল যোগ আ সমান চলা। তাহলে এই যে আমি চারটে উদাহরণ দিলাম, আমি ওখানে অনেকগুলো তোমাদের বইয়ের মধ্যে পরপর আছে, আমি সবগুলো দেখাচ্ছি না। এইভাবে তৈরি হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রত্যয় দিয়ে একই ধাতু দিয়ে বিভিন্ন বিভিন্ন অর্থযুক্ত শব্দ। এইভাবেই বাংলা কৃত প্রত্যয় দিয়ে নতুন নতুন অর্থযুক্ত শব্দ তৈরি হচ্ছে। এরপরে আমার আলোচ্য বিষয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় আমি বলেছিলাম কাকে বলে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে এই শব্দ মনে রাখতে হবে বিশেষ্য পদ হতে পারে, বিশেষণ পদ হতে পারে, বিভিন্ন অর্থাৎ নামপদ, এই নামপদগুলোর সঙ্গেই সাধারণত তদ্ধিত প্রত্যয়ের সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো যুক্ত হয়। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় লক্ষ্য করে দেখো, স্ন স্নি স্ন স্নেহ স্নায়ন স্নিক মতুক বতুক, এইভাবে পরপর করে একটা লম্বা লিস্ট আছে। ম্যাক্সিমাম ব্যবহার হয় স্ন। স্ন দুখানা আছে, আমি পাশাপাশি রাখবো। এটাতে পাই আমরা অ, এটাতে আমরা পাই জফলা। দুটোই তদ্ধিত প্রত্যয়, দুটোই ব্যবহৃত হয় অপত্য অর্থে। অপত্য অর্থে, অপত্য মানে সন্তান, অর্থাৎ সন্তান সন্ততি বা সেই অপত্য স্নেহ, সেই স্নেহ বা সন্তান সন্ততি অর্থে এই প্রত্যয়গুলি ব্যবহৃত হয় তদ্ধিত প্রত্যয়। দুটোই দেখো, লক্ষ্য করে দেখো, এই জায়গাটা আমাদের গন্ডগোল হয়, স্ন আর স্ন, কোথায় কোনটা বসবে। একটা জিনিস মনে রাখবে, যে শব্দ যেমন ধরো রঘু যোগ স্ন তৈরি করছে রাঘব। রঘু একটা শব্দ, তার সঙ্গে স্ন প্রত্যয় যোগ করলাম রাঘব। রাঘব শব্দের অর্থ রামচন্দ্র, অর্থাৎ রঘু বংশের সন্তান, তাই তাকে বলা হয় রাঘব। স্ন এই অপত্য বা সন্তান অর্থে ব্যবহার করা হলো। একই রকম ভাবে যখন আমরা মূর্ধন্য শয়নয়ে দিব, জফলা দিব, সেই জফলার উদাহরণটা তোমরা দেখো। দৈত্য, দিতি যোগ স্ন সমান সমান দৈত্য। লক্ষ্য করে দেখো, দিতি একটা রাক্ষসের নাম, স্ন প্রত্যয় ব্যবহৃত হলো, তৈরি করলো দৈত্য অর্থাৎ রাক্ষস বংশজাত, যারা বৃহদাকার হয় তাদেরকে বলা হয় দৈত্য। লক্ষ্য করে দেখো, এখানে স্ন এখানেও স্ন, দুটোই অপত্য বা সন্তান অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে যে শব্দগুলোর ক্ষেত্রে আমরা জফলা বানান পাবো, সেই জফলা দেওয়া শব্দের স্ন প্রত্যয়ে আসবে, আর জফলা ছাড়া যে শব্দটা আমরা পাচ্ছি সেটা এই স্ন প্রত্যয়ে আসবে। যেটা তৈরি করছে অ, এটাতে তৈরি করছে জফলা। এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা লক্ষ্য করো।
একই রকম ভাবে আছে স্নিক, স্নেহ, স্নায়ন, মতুক, বতুক, এরকম ভাবে একই। ধরো স্নি, এটাতে আমরা তৈরি করছি, পাচ্ছি রস্যই। স্নিক, এটাতে আমরা পাচ্ছি ইক। স্নায়ন, এটাতে আমরা পাচ্ছি আয়ন। লক্ষ্য করে দেখো উদাহরণ, বানানটা লক্ষ্য করে দেখো। স্নি, দশরথ যোগ স্নি, আমরা পাচ্ছি দাশরথী। দাশরথী, দাশরথী বলতে বোঝায় রামচন্দ্রকে, দশরথের ছেলে। স্নিক যোগ ইক, আমরা স্নিক থেকে পাচ্ছি ইক। লোক যোগ স্নিক, লৌকিক। ভূত যোগ স্নিক, ভৌতিক। স্নায়ন, আমরা পাচ্ছি আয়ন, অর্থাৎ রাম যোগ স্নায়ন, রামায়ণ। এইভাবে স্নায়ন থেকে তৈরি হচ্ছে আয়ন। লাস্ট যেটা নিয়ে আলোচনা করবো, দেখো মতুক আর বতুক। মতুক, এটা থেকে আমরা পাচ্ছি মান, আর বতুক, এটা থেকে আমরা পাচ্ছি বান। একই জায়গায় ব্যবহার হচ্ছে। আমরা যখন শব্দ ব্যবহার করি বুদ্ধিমান, আবার আমরা শব্দ তৈরি করি ভগবান। যখন আমরা ভগবান পাবো, আবার আমরা যখন বুদ্ধিমান পাবো, বা আমরা যখন গুণবান পাবো, স্বভাবতই বোঝা যাচ্ছে না কোনটার ক্ষেত্রে কোন প্রত্যয়টা ব্যবহার হবে। বুদ্ধি যোগ মতুক, বুদ্ধিমান। ভগ যোগ বতুক, ভগবান। গুণ যোগ বতুক, গুণবান। এইভাবেই তৈরি হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তোমাদের বইয়ের মধ্যে অসংখ্য উদাহরণ আছে, সেই উদাহরণগুলো তোমরা লক্ষ্য করবে। কয়েকটা বিষয় একটু আমার যেটা বলবার, লক্ষ্য করে দেখো। একই রকম তদ্ধিত প্রত্যয় আছে ইন, যেটা বাংলায় তৈরি করে দীর্ঘ ই। আবার দেখো আছে বিন, যেটা বাংলায় তৈরি করে বয়ে দীর্ঘি। এবার সমস্যা হচ্ছে, লক্ষ্য করে দেখো, এইটাতে যদি আমরা বসাই, তাহলে আমরা পাবো কুল যোগ ইন, আমরা পাচ্ছি কুলিন থেকে আমরা পাচ্ছি কুলি। আচ্ছা, আরো একটু পরিষ্কার করে দিই তোমাদেরকে উদাহরণটা, তাহলে তোমরা আরো তোমাদের সামনে আরো একটু ক্লিয়ার করে দেবো। তোমরা যেটা সাধারণত যেটা ব্যবহার করো, ধরো মান যোগ ইন, শব্দটা আমরা পাচ্ছি মানিন। এই মানিনটা তৈরি হচ্ছে মানি। আবার দেখো এটার ক্ষেত্রে মায়া যোগ বিন, শব্দটা পাচ্ছি মায়াবিন থেকে আমরা পাচ্ছি মায়াবী। কোত্থেকে আসলো? মায়াবিন থেকে কোত্থেকে আসলো মায়াবী? একই রকম ভাবে এই যে বিন বয় দীর্ঘিতে পরিণত হচ্ছে, একই রকম ভাবে ইন দীর্ঘইতে পরিণত হচ্ছে। তাই মানিন থেকে আমরা পাচ্ছি মানি। এই শব্দটাই আমাদের বাংলায় প্রচলিত আছে, এইটা নেই। এতে আমাদের কি হচ্ছে? আমাদের একটা বানানের পক্ষে আমাদের সহযোগিতা করছে এই প্রত্যয় জ্ঞান, যে আমাদের কোথায় রস্যি হবে, কোথায় দীর্ঘই হবে, এই বানানটা নিয়ে আমরা ঝঞ্ঝাটে পড়ে যাচ্ছি। যেমন ধরো তোমাদের ক্ষেত্রে আরেকটা পরিষ্কার করে দিচ্ছি, এই বানান কিভাবে, প্রত্যয় জ্ঞান কিভাবে তোমাদেরকে বানান উপকারে সাহায্য করছে। একটা প্রত্যয় আছে ইমন, তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। যে ইমন প্রত্যয়টা ব্যবহৃত হয় ইমা, ইমা। ধরো আমাদেরকে একটা শব্দ বললো নীলিমা, নীলিমা, নীলিমা। এবার আমরা তো বুঝতে পারছি না কোথায় হস্যি হবে, কোথায় দীর্ঘি হবে। তোমার যদি এই প্রত্যয় জ্ঞান থাকে, তাহলে দেখো প্রত্যয়টা হচ্ছে নীল বানান দন্ত নয় দীর্ঘি যোগ ইমন তৈরি করলো নীলিমন, অর্থাৎ বানানটা এরকম দাঁড়াচ্ছে। নীলিমন থেকে হয়ে যাচ্ছে নীলিমা। তাহলে আমাদের কোথায় দীর্ঘি হবে, কোথায় হস্যি হবে, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এই প্রত্যয় জ্ঞান থেকে, যেমন প্রত্যয় দিয়ে আমাদের নতুন নতুন শব্দ গঠন হচ্ছে, তেমন প্রত্যয় দিয়ে আমাদের বানান শুদ্ধিকরণও হচ্ছে। এর সঙ্গে আমরা পাবো তদ্ধিত প্রত্যয় বাংলা। খুবই সোজা, আমাদের একদম বাংলা ভাষার যে প্রত্যয়গুলো আছে
অ আ হসই, সেগুলো দিয়েই মোটামুটি বাংলা প্রত্যয়গুলো তৈরি হয়। ধরো আ, আই, আমি, আমো, আল, আলি, প্রচুর এই বাংলা প্রত্যয়গুলো আছে। তার মধ্যে একটা কথা বলবার হচ্ছে উয়া আর টিয়া, এই দুটো নিয়ে শুধু আমি একটু আলোচনা করব। বাংলা তদ্ধিত প্রত্যয় উয়া, উয়াটা বাংলায় ব্যবহৃত হচ্ছে ও হিসাবে, আর টিয়াটা ব্যবহার হচ্ছে টে হিসাবে। বাকি আর কিন্তু কোথাও কোনো ঝঞ্ঝাট নাই, সহজ। লক্ষ্য করে দেখো, মাছ যোগ উয়া প্রত্যয়, মাছ যোগ উয়া প্রত্যয়, শব্দটা কি তৈরি করলো? মাছুয়া। এই মাছুয়া শব্দটা কিন্তু আমরা ব্যবহার করি না, খুবই কম করি। এইখান থেকে আমরা যে শব্দটা ব্যবহার করি সেই শব্দটা হচ্ছে মেছো। প্রত্যেক আসলে তোমরা প্রথম পর্বে পড়েছিলে অভিশ্রুতি বলে একটি ধ্বনি পরিবর্তনের কারণ। অভিশ্রুতিতে কি ঘটছে? অভিশ্রুতিতে ঘটছে পাশাপাশি যখন দুটো স্বরবর্ণ চলে আসছে, এখন এটাকে দেখো বর্ণ বিশ্লেষণ করলে আমরা পাবো ম যোগ আ যোগ মাছুয়া যোগ রস্যু যোগ ছ যোগ অন্তুস্থ। এই যে আউ, এটা অভিশ্রুতির সন্ধি অনুযায়ী তৈরি করছে ও, এই ওকারটাই হচ্ছে এই ছয় ওকারটা, মেছো। আর টিয়া হচ্ছে ভাড়া যোগ টিয়া, ভাড়াটিয়া, সেখান থেকে তৈরি হচ্ছে ভাড়াটে। আমরা ভাড়াটিয়া, ভাড়াটে দুটো শব্দই ব্যবহার করি। এইভাবে তৈরি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এবং তদ্ধিত প্রত্যয়ের প্রচুর বাংলা উদাহরণ আছে বইয়ের মধ্যে, এগুলো খুবই সহজ, শুধু একবার করে পাতা উল্টাবে। যে বিষয়গুলো আমার বলবার আর কয়েকটা বিষয়, সেইটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদের বইয়ে নেই। এক হচ্ছে ধাত্ববয় প্রত্যয়, ধাত্ববয় প্রত্যয়। দুই হচ্ছে নির্দেশক প্রত্যয়। তিন হচ্ছে সার্থিক প্রত্যয় কি জিনিস, এইটুকু শুধু তোমাদেরকে আমার একটু বলবার। ধাত্ববয় প্রত্যয় কাকে বলে? ধাত্ববয় প্রত্যয় হচ্ছে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যোগ করে, ধাত্ববয় প্রত্যয়, ধাতু যোগ প্রত্যয় সমান সমান, আমরা তখন কি পাচ্ছিলাম? নতুন অর্থযুক্ত শব্দ, দ্যাট ইজ কৃত প্রত্যয়। এখানে আমরা কি পাবো? আবার ধাতুই পাবো, তার নাম ধাত্ববয় প্রত্যয়। অর্থাৎ ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন ধাতু তৈরি করে তাকে বলা হয় ধাত্ববয় প্রত্যয়। ধাতু হতে পারে, আবার নামপদ হতে পারে, নামপদ হতে পারে। ধরো হাত যোগ আ তৈরি করলো হাতা, এই হাতাটা হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। আবার দেখো, এটা তদ্ধিতে যেমন দিলাম জ্ঞা যোগ সন তৈরি করছে জিজ্ঞাস, জিজ্ঞাস, এটাও ধাতু, এটাও ধাতু, দ্যাট ইজ ধাত্ববয় প্রত্যয়। ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ করলে যদি নতুন অর্থযুক্ত শব্দ পাই, দ্যাট ইজ কৃত প্রত্যয়। আর যদি আমরা সেটা ধাতু পাই, তাকে বলা হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। ধাত্ববয় প্রত্যয় আর কৃত প্রত্যয়ের মধ্যে এইটুকুই পার্থক্য। ধাতু যোগ প্রত্যয় সমান ধাতু, ধাত্ববয় প্রত্যয়। ধাতু যোগ প্রত্যয় সমান সমান নতুন অর্থযুক্ত শব্দ, কৃত প্রত্যয়। নেক্সট আমি তোমাদেরকে বলবো সার্থিক প্রত্যয় কি জিনিস। সার্থিক প্রত্যয়, এটা তোমাদের বইয়ে একটু, এটা নতুন জিনিস আছে, একটু জেনে রাখো। সার্থিক প্রত্যয় সার্থিক প্রত্যয় কি জিনিস? যে প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থ এবং প্রত্যয়ান্ত শব্দের অর্থ একই থাকে। আবার বলছি, যে প্রত্যয় যোগ করলে মূল শব্দটির অর্থ এবং প্রত্যয়ান্ত শব্দের অর্থ একই থাকে তাকে বলে সার্থিক প্রত্যয়। যেমন ধরো বন্ধু যোগ স্ন করলে হয় বান্ধব,
এই বান্ধব শব্দের অর্থও যা, বন্ধু শব্দের অর্থও তাই, তাই এটাকে বলা হচ্ছে সার্থিক প্রত্যয়। বন্ধু শব্দের অর্থও যা, বান্ধব শব্দের অর্থও তাই, তাকে বলছে সার্থিক প্রত্যয়। অর্থাৎ অর্থাৎ মূল শব্দ বা প্রত্যয় যোগ করার পরে মূল শব্দটির অর্থ এবং প্রত্যয়ান্ত শব্দের অর্থ যদি একই থাকে তাকে বলা হয় সার্থিক প্রত্যয়। আর একটি আছে নির্দেশক প্রত্যয়। নির্দেশক প্রত্যয় মনে রাখলে আমাদের বহু বচন নির্দেশ করে, বচন নির্দেশ করে। অর্থাৎ যে প্রত্যয় সাধারণত বিশেষ্য পদকে সুনির্দিষ্ট করে তাকে বলা হচ্ছে নির্দেশক প্রত্যয়। যেমন টি, টা, খানি, খানা ইত্যাদি, এগুলো সাধারণত আমাদের বচন নির্দেশক অব্যয় বলি আমরা। এই বচন নির্দেশক অব্যয়টাই হচ্ছে মূলত নির্দেশক প্রত্যয়, যেগুলো দিয়ে আমরা বিশেষ্য পদকে সাধারণত সুনির্দিষ্ট করছি তাকে বলা হচ্ছে নির্দেশক প্রত্যয়। লাস্ট যেটা আলোচনা বিষয়, প্রত্যয় এবং বিভক্তি পার্থক্য। আমরা দেখেছি প্রত্যয় এবং বিভক্তি পার্থক্য, প্রত্যয় আর বিভক্তির পার্থক্য, এটা পরীক্ষায় খুব আসে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। প্রত্যয় এবং বিভক্তির পার্থক্য। প্রত্যয়টাকে বলে একই কথা আগে বলেছি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করে তাকে বলে প্রত্যয়। আর বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলে বিভক্তি। তাহলে শব্দ আর বিভক্তি পরিষ্কার। একটা পার্থক্য, দ্বিতীয় পার্থক্য একটা বলবো, খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে ধাতু বা শব্দের প্রথমে যোগ হয় প্রত্যয়, পরে যোগ হয় বিভক্তি। ধাতু বা শব্দের প্রথমে যোগ হয় প্রত্যয়, পরে যোগ হয় বিভক্তি। আর বিভক্তি যোগ করার পর আর কোনো প্রত্যয় যোগ করা যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। প্রত্যয় কি হচ্ছে? প্রত্যয় ধাতু বা শব্দের আগে যোগ হচ্ছে, তারপরে যোগ হচ্ছে বিভক্তি। আমরা একাধিক উদাহরণ আমরা দিয়েছি। আর বিভক্তির ক্ষেত্রে কি হচ্ছে? বিভক্তির পরে কিন্তু আর কোনো প্রত্যয় যোগ করা যাবে না। এই দুটো পার্থক্য প্রত্যয় এবং বিভক্তির। তোমাদের যে বই, তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বই থেকে সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টারটা ব্যাকরণের শব্দ গঠন, উপসর্গ, ধাতু এবং প্রত্যয় কমপ্লিট হয়ে গেল। তোমরা অনুশীলনীতে যত প্রশ্ন আছে উত্তর করো, যেটা পারবে না বিদ্যাসাগর স্কুলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দাও, আমরা অবশ্যই উত্তর করব। এই উত্তর করতে আমরা দায়বদ্ধ এবং আমরা তোমাদের সঙ্গে আছি, পাশে আছি। ধন্যবাদ।